সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান নিয়ে যে লেসনগুলি আলোচনা করছি, সেই লেসনগুলিতে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই দুটি অধ্যায়ের পুরোপুরি বিষয়গুলি সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া আছে। আজকে যে বিষয়টি বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম অধ্যায়। তো আমরা অষ্টম অধ্যায় বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে যে শব্দ নিয়ে যে আলোচনা আছে, শব্দ বা তরঙ্গ নিয়ে যে আলোচনা আছে, সেই শব্দ এবং তরঙ্গের যে নবম অধ্যায়টি আছে, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এই অধ্যায়টি শেখার জন্য আমাদের পর্যাবৃত্ত গতি সম্পর্কে কিছু ধারণা থাকা প্রয়োজন। তাছাড়া এই অধ্যায় থেকে, অর্থাৎ অষ্টম অধ্যায় সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতি, এবং পর্যাবৃত্ত গতি থেকে ফাইনাল পরীক্ষার প্রশ্ন তো আসবেই। এটা হচ্ছে আমাদের পড়লে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবো এটা। আর বোনাসটা হচ্ছে যে আমরা যদি নবম অধ্যায়টি বুঝতে চাই, অর্থাৎ শব্দ নিয়ে যে আলোচনাগুলি আছে সেগুলি যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। অর্থাৎ এটা একটা ধারাবাহিক প্রসেস, যে কারণে আমরা আসলে এই অধ্যায়টি বেছে নিয়েছি। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে: 1. পর্যাবৃত্ত গতি, 2. সরল দোলন গতি, 3. সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। তো আমরা আজকে মোটামুটি 3টে বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো যাই হোক, এই বিষয়টি আমরা এসএসসির ক্লাসেও কিছু পড়েছি। আমরা পর্যাবৃত্ত গতি শুনলেই আমাদের মনে যে কয়েকটি উদাহরণের চিত্র আমরা পাই, সেটি হচ্ছে যে ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, তারপর পেট্রোল অথবা বাষ্পীয় ইঞ্জিনে সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। এই কয়েকটি উদাহরণ কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক করে। তো আসলে কেন এগুলি পর্যাবৃত্ত গতি আমরা একটু দেখি। যেমন ধরো, পর্যাবৃত্ত গতির যে সংজ্ঞাটি দাঁড়ায় সেটি হচ্ছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তো আমরা আসলে কি বললাম? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করবে, তাহলে কেবল আমরা এই গতিকে বলবো পর্যাবৃত্ত গতি। তো আমরা শুরুতেই যে উদাহরণগুলি বলেছিলাম, যে ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, তারপরে বাষ্পীয় ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে পিস্টনের গতি, এগুলি কেন কিভাবে পর্যাবৃত্ত গতি মধ্যে পড়ে আমরা একটু দেখতে চাই। যেমন ধরো, আমরা যদি একটা ঘড়ি আঁকি, তো দেখো, আমরা যদি কাঁটাটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই, যেমন আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা ঘন্টার কাঁটা। তো ঘন্টার কাঁটাই বলো, মিনিটের কাঁটা বলো, একই নিয়মে কিন্তু ঘুরে, একই নিয়মে কিন্তু ঘুরবে। তো আমরা জানি ঘড়ি কাঁটা হচ্ছে এদিকে ঘুরে। তো এদিকে যদি ঘুরে, যদি এখানে আসে, তখন আমরা বলবো কি, যে 3টা বাজে। এখানে আসলে আমরা বলবো 6টা বাজে। এখানে আসলে আমরা বলবো 9টা বাজে। আবার যদি এখানে চলে যায়, এখানে আসলে আমরা বলবো 12টা বাজে। তো দেখো, আমরা যদি এই বিন্দুটার কথা চিন্তা করি, 12টার বিন্দুর কথা যদি চিন্তা করি, তাহলে সে 12 ঘন্টা পরে পরে এই বিন্দুতে আসছে, আবার এদিকে চলে যাচ্ছে, আবার 12 ঘন্টা পরে এদিকে আসছে। তাহলে একই দিক থেকে কিন্তু 12 ঘন্টা পরে পরে 12টার যে বিন্দুটি আছে এই বিন্দুটাকে অতিক্রম করছে। অথবা 3টার বেলাও কিন্তু একই রকম ঘটনা ঘটবে, 6টার বেলাও একই রকম ঘটনা ঘটবে, 9টার বেলাও একই রকম ঘটনা ঘটবে। তুমি প্রশ্ন করতে পারো, স্যার তাহলে মিনিটের কাঁটার কী হবে? যদি সেটা মিনিটের কাঁটা হয়, তাহলে 60 মিনিট পর পর 60 মিনিট পর পর এখানে আসবে, আবার 60 মিনিট পর পর এখানে আসবে, একই দিক থেকে সব সময়। যদি আমরা সেকেন্ডের কাটার কথা বলি, তাহলে 60 সেকেন্ড পর পর একই দিক থেকে 12টার বিন্দুকে অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি পর্যাবৃত্ত গতি। তো আমাদের বৈদ্যুতিক পাখার গতি ঠিক একই রকমভাবে আমরা এটা বুঝতে পারি যে এটা একটা পর্যাবৃত্ত গতি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব কিভাবে পিস্টনের গতিটি পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে। যেমন দেখো, যদি আমরা পিস্টনের গতিটাকে এভাবে একটি সরল রেখা দিয়ে দেখাতে পারি, যে এই একটি সরল রেখাটাকে আমরা বলেছি এভাবে যে সর্বোচ্চ পিস্টনটি এ বিন্দুতে উঠতে পারবে, আর সর্বনিম্ন যদি নামে তাহলে সে বি বিন্দু পর্যন্ত নামতে পারবে। তো এখন দেখা গেল যে পিস্টনের একটি পর্যায় সম্পন্ন করার জন্য আমরা যদি মাঝখানে একটা সি বিন্দু নেই, বা যে কোনো জায়গায় যদি একটা সি বিন্দু নেই, একটা পর্যায় সম্পন্ন করার জন্য দেখা যাবে যে পিস্টনটি কি করছে, পর্যায়ের প্রথম দিকে পিস্টনটি সি বিন্দুটিকে নিচের দিক বরাবর অতিক্রম করছে। কিন্তু একটি পর্যায়ে পুরোপুরি সম্পন্ন হওয়ার পরে আবার যখন নতুন করে আরেকটি ঘূর্ণন শুরু হবে, তখন দেখা যাবে যে সি বিন্দুকে আবার নিচের দিক থেকে অতিক্রম করছে। অর্থাৎ পিস্টনের গতিটাই এরকম যে এদিকে উঠানামা করছে, যে কারণে দেখা যায় সি বিন্দুটিকে একবার নিচের দিক বরাবর অতিক্রম করছে, আবার উপরের দিকে ওঠার সময় উপরের দিক বরাবর অতিক্রম করছে। কিন্তু একটি পর্যায় সম্পন্ন হওয়ার জন্য যখন
একটি পর্যায়ের আমরা যেহেতু এটাকে স্পন্দন গতি, সে কারণে আমরা বলি যে একটা পর্যায়ে সে নিচের দিকে নামবে, তারপরে আবার হলো উপর দিকে উঠবে, তখন একটা পর্যায়ে সম্পন্ন হলো। আবার দ্বিতীয় পর্যায়ের সময় তখন সে আবার যখন নিচের দিকে নামবে, তখন সে আবার একই দিক থেকে সি বিন্দুকে অতিক্রম করবে। তাহলে আমরা সংজ্ঞাটা কিন্তু বলেছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। এখানে নির্দিষ্ট সময় মানে হচ্ছে যে একটি পর্যায় সম্পন্ন হওয়ার জন্য কিন্তু তার নির্দিষ্ট সময় লাগে। তো দেখলাম প্রথম দিকে তার নিচের দিক বরাবর সে অতিক্রম করছে, আবার যখন প্রথম পর্যায় সম্পন্ন হলো, আবার দ্বিতীয় পর্যায় স্টার্ট, তখন আবার সে নিচের দিক বরাবর সি বিন্দুকে অতিক্রম করছে। সুতরাং এটি একটি পর্যাবৃত্ত গতি। তো এবারে আমরা দেখব সরল দোলন গতি। সরল দোলন গতি, ইংলিশে বলি আমরা এটাকে সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা যে সংক্ষেপে লিখি সিম্পলের এস, হারমোনিকের এইচ, মোশনের জন্য এম, এটা হচ্ছে আসলে এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন। সাধারণত সরল দোলক যদি আমরা জানি, সরল দোলকের যে গতি পাওয়া যায়, সরল দোলকের গতিটি মানে সিম্পল হারমোনিক মোশন হিসেবে আমরা চিহ্নিত করব। যদি কোনো গতিশীল বস্তুর ত্বরণ একটি বিন্দু থেকে সরণের সমানুপাতিক ও সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তাহলে ওই বস্তুর গতিকে সরল দোলন গতি বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই লাইনটি বোঝার চেষ্টা করব একটু। যেমন ধরো আমরা একটা সরল দোলক নিতে পারি এইভাবে, যেমন ধরো আমরা এভাবে সরল দোলকটা হচ্ছে আমরা পাই এইভাবে যে একটা নির্দিষ্ট অবলম্বন থেকে একটা আংটা দিয়ে কোনো সুতার মাধ্যমে একটা ববকে আমরা ঝুলিয়ে দিলাম, এই হচ্ছে সরল দোলক। এখন আমরা যদি সরল দোলকের যে সাম্যাবস্থা আছে, সাম্যাবস্থাটাকে আমরা বলি অ বিন্দু। আর যদি আমরা একটা কাজ করি, তাকে আমরা যদি মনে করো যে টেনে টুনে কোনো একটা জায়গায়, অর্থাৎ আমরা মনে করলাম যে এ বিন্দুতে এনে ছেড়ে দিলাম, তো তার যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী সে এই বিন্দুটাকে এই বিন্দুতে আবার যাবে, যাওয়ার পরে এই বিন্দুকে অতিক্রম করে সে চলে যাবে কোন জায়গায়, চলে যাবে এই বিন্দুতে। তো ধরো আমরা হচ্ছে এটাকে আমরা জিরো বিন্দু বলেছিলাম, অবিন্দু বলেছিলাম, আর এটাকে আমরা বললাম সি বিন্দু। অর্থাৎ সে এ বিন্দু থেকে অবিন্দু হয়ে সি বিন্দুতে যাবে, আবার সি বিন্দু থেকে অবিন্দু হয়ে এ বিন্দুতে আসবে বা এ বিন্দুর কাছাকাছি আসবে। এই হচ্ছে সরল দোলকের দোলন। কিন্তু আমরা কিভাবে সরল দোলকের যে গতিটাকে সংজ্ঞার ভিতরে রাখা যায় সেই চেষ্টাটা করবো আজকে। হয়তো দেখো যে আমরা বলেছি যে এখানে যদি আসে, অর্থাৎ এ বিন্দুতে যদি আসে তখন, অথবা সি বিন্দুতে যদি যায়, তখন তার বেগটা হয়ে যায় শূন্য। অর্থাৎ সি বিন্দুর আর উপরে উঠতে পারে না, তার মানে কিছু সময়ের জন্য তার বেগ হয়ে যায় শূন্য। আবার যখন সি বিন্দু থেকে এদিকে আসতে থাকে, তখন প্রতি সেকেন্ডে তার বেগ বাড়তে থাকে। এক সময় ও বিন্দুতে আসার পরে বেগের মান হয় ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম হয়, অর্থাৎ বেগটা হয় সবচেয়ে বেশি। তারপরে আবার যদি অবিন্দুকে অতিক্রম করে এ বিন্দুর দিকে আসতে চায়, তখন আস্তে এই বিন্দুতে আসার পরে কি দাঁড়ায়, বেগের মান শূন্য হয়ে দাঁড়ায়, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ হয়। তাহলে ঋণাত্মক ত্বরণ যদি হয়, তখন ত্বরণের দিকটা আমরা বলতে পারি হচ্ছে কার দিকে, অবিন্দুর দিকে। ত্বরণের দিক কোন দিকে থাকে, অবিন্দুর দিকে। তো দেখো সরণটা হয় কার দিকে, সরণ হয় এ বিন্দুর দিকে, সরণটা হচ্ছে এক্স যদি আমরা মনে করি, সরণ হয় এ বিন্দুর দিকে, কিন্তু ত্বরণ হয় কোন দিকে, এ বিন্দুর ঠিক বিপরীত দিকে, অর্থাৎ অবিন্দুর দিকে। তাহলে দেখো যে আমাদের যে সংজ্ঞাটি আছে, এটা হচ্ছে কোনো গতিশীল বস্তুর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক। আরেকটা শর্ত এখানে আছে যে ত্বরণটা হয় সরণের সমানুপাতিক। যত সরণ বাড়বে ত্বরণ তত বাড়তে থাকবে, অর্থাৎ মন্দনের মান তত বাড়তে থাকবে। ত্বরণ মানে হচ্ছে এখানে ঋণাত্মক ত্বরণ, মানে মন্দনের মান তত বাড়তে থাকবে। এক সময়ে সর্বোচ্চ মন্দন হইলেই বেগের মান বিবেগ জিরো হয়ে যায়, তখন সে আর উপরে উঠতে পারে না। তাহলে আমরা দেখলাম বিন্দু থেকে সরণের সমানুপাতিক, যত এক্স এর মান বাড়ে ততই ত্বরণের মান বাড়ে। এক সময় তার বেগ কত হয়ে যায়, শূন্য হয়ে যায় ঋণাত্মক ত্বরণের জন্য। আবার বলছে সর্বদা ওই বিন্দু অভিমুখী, ত্বরণের দিক কিন্তু সবসময় কোন দিকে, অবিন্দুর দিকে। যদি সি বিন্দুর দিকে বস্তুটা যাইতো, তখনও কিন্তু আমরা ত্বরণের দিক কোন দিকে দেখতাম যে ত্বরণটা হচ্ছে অবিন্দুর দিকে। কারণ সি বিন্দুর দিকেও এরকম যাওয়ার সময় তার বেগ আস্তে কমতে থাকতো, কমার পরে বেগ শূন্য হয়ে যেত। শূন্য হয়ে গেল মানে হচ্ছে যে তার ত্বরণের মান অনেক বেড়ে গেল। তখন আমরা বলতে পারি যে সি বিন্দুতে যাওয়ার কারণে সর্বোচ্চ ত্বরণ হয়, ম্যাক্সিমাম ত্বরণ তার মধ্যে পাওয়া যায় এবং বেগটাকে শূন্য করে ফেলে, এবং আবার ত্বরণটার দিক থাকে কোন দিকে, অবিন্দুর দিকে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে এই ধরনের যে সরল দোলকের যে গতি, এই ধরনের গতিটা হচ্ছে সরল দোলন গতি। তো প্রিয় শিক্ষার্থী, চলো দেখি আসলে আমরা কিভাবে মানে সরল দোলন গতির ক্ষেত্রে কিভাবে ত্বরণ এবং বলের রাশিমালাটা পাই। যেমন তুমি যদি ত্বরণকে তুমি যদি
এ এবং সরণকে যদি এক্স দ্বারা প্রকাশ করো, এক্স দ্বারা প্রকাশ, তাহলে কি দ্বারা যে জিনিসটা দ্বারা সেটা হচ্ছে ত্বরণ, আমরা বলছি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে ত্বরণ এ সমানুপাতিক হচ্ছে এক্স, কিন্তু বিপরীতমুখী হওয়ার জন্য আমরা একটা মাইনাস চিহ্ন দিব। তো এটাকে আমি লিখতে পারি এভাবে, ত্বরণ এ ইজিক্যাল টু হচ্ছে কে ড্যাশ এক্স, আর চিহ্ন তো মাইনাস আছেই। তো আমরা আসলে কে ড্যাশ এক্স এর আগে মাইনাস দিয়েছি বিপরীতমুখী হওয়ার কারণে। এখানে কে ড্যাশটা হচ্ছে, এখানে কে ড্যাশটা আসলে কী জিনিস? কে ড্যাশ হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একটি ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। আসো এর থেকে আর কি দেখা যায় দেখো। যেমন ধরো আমরা এখানে দেখেছি ত্বরণ কার সমানুপাতিক? সরণের সমানুপাতিক। কিন্তু আমরা তো জানি যে ত্বরণ নিজে আবার বলের সমানুপাতিক। তাহলে সরল দোলন গতির ক্ষেত্রে কিন্তু আমরা এই কথা বলতেই পারি যে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানেটা দাঁড়ায় এরকম, এফ সমানুপাতিক মাইনাস এক্স। তুমি একটা কাজ করো, এফ ইজিক্যাল টু লেখো মাইনাস কে এক্স। তাহলে এখানে যে মাইনাস কেটা দাঁড়ায়, কে হচ্ছে একটি কি সমানুপাতিক ধ্রুবক। আগের মতো করে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন প্রশ্ন হলো কিভাবে, মানে কি কারণে সি বিন্দু থেকে আবার ববটি এ বিন্দুর দিকে অথবা ও বিন্দুর দিকে যাচ্ছে আসছে। কারণটাই হচ্ছে, আমরা এই কারণটাকে বলে থাকি প্রত্যয়নী বল। এখানে যে বলটা কাজ করে হচ্ছে প্রত্যয়নী বল। তোমরা দেখবা মেন বইয়ের মধ্যে পরিষ্কার প্রত্যয়নী বলের সংজ্ঞা দেওয়া আছে। আমরা জানি সরল দোলন গতির ক্ষেত্রে প্রত্যয়নী বল হচ্ছে যে বল সাম্যাবস্থানের মধ্য দিয়ে ক্রিয়া করে সর্বদাই সাম্যাবস্থানের দিকে অথবা সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে, সেই বলটাকে আমরা বলি প্রত্যয়নী বল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ। আমরা সরল দোলন গতির ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে এফ সমান কে, এফ সমান হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানি এফ সমান কত? এফ সমান হচ্ছে এম ইন্টু এ। এখন দেখো এফ সমান যদি মাইনাস কে এক্স হয়, আবার এফ সমান যদি এম এ হয়, তখন আমরা কিন্তু বলতে পারি যে এম এ সমান কত? এম এ সমান মাইনাস কে ইন্টু এক্স। এবার দেখো এখানে যে ত্বরণটি আসছে, ত্বরণটাকে আমরা লিখতে পারি এ সমান ডিবি ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি আমরা বেগকে ডিফারেন্সিয়েট করি তখন কি পাই? আমরা ত্বরণ পাই। এই রাশিমালাটাকে তুমি যদি চেঞ্জ করো একটু, এভাবে লিখতে পারো ডিডিটি, ঠিক আছে? ডিডিটির পরে বিটাকে তুমি লিখতে পারো যে ডিএক্স বাগ ডিটি। অর্থাৎ বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। তখন তুমি লিখতে পারো এভাবে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার। তাহলে আমাদের মানে ত্বরণের এই মানটি দাঁড়ায়। তখন তুমি এর বাম পক্ষটাকে লিখতে পারো যে এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাঘ হচ্ছে ডিটি স্কোয়ার সমান মাইনাস কে এক্স। এখানে তুমি যদি এভাবে লিখো এটাকে যে ডি স্কোয়ার এক্স বাঘ ডিটি স্কোয়ার সমান মাইনাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। কিন্তু তোমার যে রাশিমালাটা এখন দাঁড়ালো যে কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স, কে ডিভাইডেড বাই এমকে তুমি লিখতে পারো ওমেগা স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার লিখতে পারি, ইন্টু হলো এক্স। তো এখন খুব সহজ, তুমি খুব সহজে একটা কাজ করতে পারো। এটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, মাইনাস আছে এদিকে, এটাকে প্লাস করে নাও ওমেগা স্কোয়ার এক্স ইজগাল টু কত হয়? 0 হয়। তাহলে আমাদের এখন যে সমীকরণটা দাঁড়ালো এটি হচ্ছে সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট ক্লাসে তোমাদের কিভাবে সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণের সমাধান বের করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, আজকে আমরা যতদূর পর্যন্ত চেষ্টা করলাম, যে বিষয়গুলি আলোচনার চেষ্টা করলাম, আমরা আশা করব তোমরা বাসায় বসে বসে এই ভিডিওটি দেখার পরে মেইন বইয়ের সাথে মিল রেখে একটু অনুশীলন করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।